তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। ভোগান্তি কমাতে অনলাইনে এফআইআর দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বাগত জানালেও আইন পরিবর্তনের পরামর্শ সাবেক পুলিশ প্রধানদের। হয়রানি বাড়ার শঙ্কা মাঠ কর্মকর্তাদের। ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাস আসতে যাবে যারা বাস উঠতে পারে না। বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লে উল্টো চিত্র বাংলাদেশে। অতিরিক্ত নিবন্ধন ফি নিরুৎসাহিত করছে ক্রেতাকে। নেই পর্যাপ্ত চার্জিং স্টেশন, নীতিমালায় পরিবর্তন আনার পরামর্শ। এবং রোহিঙ্গা ক্যাম্পে 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, সিম বিক্রির অনুমতি চেয়ে আবেদন। ভোরের সময়ের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। তিস্তা সহ অভিন্ন নদীর পানির হিস্সা না দিয়ে দেশের শত্রু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। দাদাগিরি বন্ধ না করলে দেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব হবে না, জনগণের লড়াই ছাড়া আদায় হবে না পানির ন্যায্য হিস্সা। লালমনিরহাটে তিস্তা পাড়ে দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচির প্রথম দিনে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। স্লোগানে স্লোগানে উত্তাল তিস্তার পার, মিছিলে মিছিলে প্রিয় নদীকে বাঁচানোর আকুতি। শুকিয়ে যাওয়া প্রবাহে জেগে ওঠা চরে জড়ো হয়েছেন উত্তরের জনপদের লাখো মানুষ। লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারী সহ উত্তরের 11টি স্থানে একযোগে 2 দিন ব্যাপী চলছে ভিন্ন ধর্মী প্রতিবাদ। তিস্তা পাড়ের 242 কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, নির্বাচিত সরকার ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়। পানির ন্যায্য হিস্সা আদায়ে প্রধান উপদেষ্টাকে জিয়াউর রহমানকে অনুসরণের আহ্বান জানান তারা। আমি প্রফেসর ইউনূসের কাছে আবেদন রাখবো, আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার দর্শন দেখে তার পদক্ষেপকে অনুসরণ করুন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে, তিস্তা পাড়ের মানুষের মুখে হাসি ফুটে উঠবে। এদিকে লালমনিরহাটের তিস্তা ব্রিজের নিচে জনতার সমাবেশ শুরুর পর মঞ্চে আসেন বিএনপি মহাসচিব। তাকে অভিবাদন জানান তিস্তা পাড়ের মানুষ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, পতিত হাসিনা দেশকে বেঁচে দিলেও এক ফোঁটা পানি আনতে পারেনি, উল্টো শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। আন্দোলন ছাড়া পানির ন্যায্য হিস্সা আদায় হবে না বলেও জানান তিনি। একদিকে পানি দেয় না, অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হালে বসায় রাখছে। ভারতকে পরিষ্কার করে বলতে চাই, আগেও বলেছি এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যে বন্ধুত্ব করতে চান তারা আগে তিস্তার পানি দেন, সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের তাগাদা দিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ছাড়া দেশে শান্তি ফিরবে না। ভোট না হলে আমার নেতা নির্বাচিত হবে কোত্থেকে? আমার কথাটা বলবে কে? আমার তো প্রতিনিধি চাই, তাই না? সেই জন্যই আমরা নির্বাচনের কথা বলতেছি। আর নির্বাচন দিলে দেশটাতে যে অশান্তি সৃষ্টি হয়েছে সে অশান্তি হবে না। দুদিনের এই প্রতিবাদ কর্মসূচি বাংলাদেশের সমস্যা বিশ্ব দরবারে তুলে ধরতে বড় ভূমিকা রাখছে বলেও জানান বিএনপি মহাসচিব। জাগোবাহে তিস্তা বাঁচাই, এই স্লোগানেই যেন সম্পূর্ণ বার্তা রয়েছে যে ভারতের আগ্রাসন এবং নদী শাসনের কারণে বাংলাদেশে বয়ে যাওয়া তিস্তার অববাহিকায় যে শূন্যতা, যে চর জেগে উঠেছে, যেখানে জীবন মানের ক্ষতি হচ্ছে। আজকে সেই তিস্তার মাঝে জেগে ওঠা চরেই জনতার সমাবেশ থেকে বার্তা দিচ্ছেন এখানকার জনতা, মানুষ। তারা বলছেন, ভারত আন্তর্জাতিক আইন মেনে তাদের ন্যায্য হিস্সা বুঝে দিবে এদেশের মানুষকে, তবেই ফিরবে এই তিস্তা পাড়ের জনগণের জীবনমানের উন্নয়ন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, লালমনিরহাট। তিস্তা বাঁচানোর দাবিতে লাখো মানুষের ঢল নেমেছে নদী অববাহিকায়। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে দুঃখ দুর্দশা তুলে ধরেন তিস্তা পাড়ের মানুষ। দাবি জানান পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নের। আন্দোলনের ফাঁকে দেশীয় খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন তারা। রাত্রি যাপনে তিস্তার বুকে জেগে ওঠা চরে তাঁবু টানিয়েছেন তারা। শাকিল মাহমুদের ছবিতে
নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। বাদক রহিম মিয়া গানে গানে তুলে ধরেন সর্বনাশা তিস্তা কিভাবে গিলে খাচ্ছে সয় সম্পত্তি, ভিটেমাটি আর ফসলি জমি। একই সঙ্গে তুলে ধরেন তিস্তা মহাপরিকল্পনা কেন জরুরি। বছরের পর বছর পানির ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত তিস্তা পাড়ের বাসিন্দারা। দাবি আদায়ে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে সোমবার থেকে 48 ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছেন লাখো মানুষ। নদী বাঁচানোর লড়াইয়ে তিস্তার বুকে জেগে ওঠা চরেই তাঁবু টানিয়ে ঠাঁই নিয়েছেন তারা। নদী বাঁচানোর আকুতি সবার। শুকনোর সময় পানি নাই, এই বন্যার সময় পানিতে সারি দিয়ে বাড়ি ঘর ভাঙি যায়। যে সময় পানির কোনো প্রয়োজন নাই সেই সময় পানি, আর যে সময় পানির আমাদের প্রয়োজন দরকার, আমরা এরি তামা ইত্যাদি ইত্যাদি আমন ধান আবাদ করি, সে সময় আমাদের পানি দেয় না। ভাঙতে ভাঙতে 8 থেকে 9 কিলো জায়গা ভাঙি শেষ করছে, 9-10 কিলো। কারণ আমাদের জমা জমি ভিড়া বাড়ি যা আছে সব শেষ। এই মহাপরিকল্পনা চালু করে ডক্টর ইউনূস সাহেব আর সারা বিশ্বে যেন আমাদের এই দুঃখ আর কষ্ট যেন আমাদের যেন থাকে না। তিস্তার ভাঙনের শিকার হাজার হাজার মানুষ। তিস্তার করাল গ্রাস থেকে মাছতে পানির ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবি নিঃস্ব মানুষের। পানি হয় একবারে ভরপুর হয়ে যায়, বাড়ি ঘর দুয়ারে সব ভাসি যায়। এই আন্দোলনে আমাদের ডাক দিয়েছে, আমরা সবাই এখানে আসি। আমরা খুব অভাবিত, টান মধ্যে যখন বন্যা হয় তখন আমরা খুব কষ্টের মধ্যে থাকি। আমাদের সঠিক সময় পানি আসুক, আমরা এলাকার লোক সঠিকভাবে বাঁচতে পারি, আমাদের ফসল হোক, আমরা এটা চাই। তিস্তা পূরণ হবে, পূরণ হয়ে আমাদের প্রকল্প সিস্টেম করবে, আমাদের গরিব মানুষ এই নদী পাড়ের গুলো সবাই ভালো সুস্থভাবে থাকতে পারবে। তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে আন্দোলনের ফাঁকে ফাঁকে সাংস্কৃতিক অনুষ্ঠান ও হাডুডু সহ দেশীয় খেলাধুলায় মেতে ওঠেন তিস্তা পাড়ের মানুষ। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। খরা, বন্যা, ভাঙনে দিশেহারা তিস্তা পাড়ের বাসিন্দারা। প্রতি বছর নদীটির অববাহিকায় 1 লাখ কোটি টাকার বেশি ক্ষতি হলেও তা নিরসনে সরকার এতদিন কোনো ব্যবস্থা নেয়নি। সংশ্লিষ্টরা বলছেন এর সংকট সমাধানের একমাত্র পথ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, যা বাস্তবে রূপ নিলে বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। তিস্তা নিয়ে নাজমুল ইসলাম নিশাতের 2 পর্বের রিপোর্টের শেষ পর্ব আজ। ছবি তুলেছেন শাকিল মাহমুদ। একসময় বসতবাড়ি, ফসলি জমি ও গবাদি পশু থাকলেও এখন সর্বশান্ত মুসলিম উদ্দিন। তিস্তার ভাঙনে সর্বস্ব হারিয়ে এখন জায়গা হয়েছে রংপুরের রেললাইন বস্তিতে। তার মতো তিস্তায় নিঃস্ব হওয়া শতাধিক পরিবারের বসবাস এখন এই বস্তিতে। 3-4-5 বার যদি ঘর বাড়ি ভাঙা হয় তাহলে থাকে আর কি। জায়গা জমি না থাকলে এখন কোথায় থাকবো? এখানে আছি, মনে করো পেটের দায় আছি, কর্মজীবী করি। প্রতি বছর শুধু তিস্তার ভাঙনেই বাস্তুহারা হচ্ছেন 40,000 পরিবার। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে স্থানীয় বাসিন্দারা। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথভাবে তিস্তা নদীর সার্বিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পের একটি সমীক্ষাও শেষ করে। তবে ভারতের হস্তক্ষেপে তার আলোর মুখ দেখেনি। জুলাই বিপ্লবের পর আবারও নতুন স্বপ্নে বুক বেঁধেছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে 13,116 কোটি টাকার জমি উদ্ধারের পাশাপাশি বছরে 11,240 কোটি টাকার সম্পদ রক্ষা হবে। এছাড়া গড়ে উঠবে স্যাটেলাইট টাউন, সড়ক, পাওয়ার প্ল্যান্ট ও অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে অন্তত 10 লাখ মানুষের। তিস্তা মহাপরিকল্পনাটা বাস্তবায়িত হলে নদী ভাঙন থেকে যেমন বাঁচবে, খাদ্য নিরাপত্তা বলয় সুদৃঢ় হবে। এই খাদ্য ঘাটতির যে জায়গাটা আমরা মোকাবেলা করতে পারবো। আমরা চাই যে তিস্তাকে সংস্কার করে এই যে গৃহহীন, ভূমিহীন, ছিন্নমূল মানুষগুলোর পুনর্বাসন হোক, তাদের কর্মসংস্থান সৃষ্টি হোক। তিস্তা এখন যে দুঃখের কারণ, এটি যেন আমাদের ভালোবাসার তিস্তা হিসেবে আবির্ভূত হয়। প্রতি বছর ভাঙন ও প্লাবনে তিস্তা অববাহিকায় ক্ষতির পরিমাণ 1 লাখ কোটি টাকার বেশি। রংপুর অঞ্চলে যে দারিদ্র্যের হার বাড়ছে সেটির অন্যতম কারণ এখন তিস্তা। প্রতি বছর বন্যা, ভাঙন, প্লাবনে জীবনযুদ্ধের লড়াইয়ে এখন অনেকটাই ক্লান্ত তিস্তা অববাহিকার মানুষ। সুতরাং উত্তরের 2 কোটি মানুষের জীবন জীবিকার প্রশ্নে কোনো জোড়াতালি প্রকল্প নয়, একমাত্র সমাধান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।
নির্বাচন যত দেরিতে হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। দ্রুত নির্বাচন দিয়ে রাজনীতিকদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপির সিনিয়র নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগে করতে দেয়া হবে না স্থানীয় নির্বাচন। আলাদা অনুষ্ঠানে কথা বলেন নেতারা। সোমবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই বিপ্লবে আহত ফটো সাংবাদিকদের সম্মাননা দিতে অনুষ্ঠান আয়োজন করে আমরা বিএনপি পরিবার সংগঠন। এতে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের অন্য নেতারা। তারেক রহমান বলেন, সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র বাড়বে। প্রকৃত বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে দেশের মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। যতক্ষণ পর্যন্ত জনগণের ডাইরেক্ট রিপ্রেজেন্টেটিভ দেশ পরিচালনার দায়িত্ব না পাবে, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই কোনো সংস্কারের পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব নয়। যত দেরি হবে নির্বাচনের, তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের আয়োজনে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়ে বলেন, আগে স্থানীয় সরকার নির্বাচন করতে দেয়া হবে না। জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বারি ভোট করবেন, বাংলার বুকে এটা হতে দেওয়া হবে। এদিকে কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ টালবাহানা না করে অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের ঘোষণা দেওয়ার আহ্বান জানান। যদি আপনার নিয়ত সাফ থাকে, তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। কক্সবাজারে গেল 16 বছর পর এত বড় পরিসরে সমাবেশের আয়োজন করে বিএনপি। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় দলে দলে অংশ নেন নেতাকর্মীরা। সকল মানুষের জনজীবন। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ভোট মেনে নেবে না জনগণ। তাই দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে। অহেতুক কালক্ষেপণ করা যাবে না। বিভিন্ন জেলায় কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। জনসমর্থন আর আস্থা অর্জনের লক্ষ্যে জেলায় জেলায় বিএনপির গণসমাবেশ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারকে রোডম্যাপ ঘোষণার আহ্বান কেন্দ্রীয় নেতাদের। সোমবার কক্সবাজার শহরের গোলচত্বর মাঠে জেলা বিএনপির সমাবেশে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানান তিনি। আমি এখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার নিয়ত সাফ থাকে, তাহলে অতি শিগগির জাতির সামনে বক্তব্য দিয়ে আপনি নির্বাচনের রোড ম্যাপ প্রদান করুন। মাদারীপুর শহরে জেলা বিএনপির অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, দেশে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো ভোট দেখতে চায় না জনগণ। এই নির্বাচন নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে। যে ষড়যন্ত্র, আজকে একজন বলছে সংস্কার, একজন বলছে স্থানীয় নির্বাচন, একদল বলছে নির্বাচন। আমরা বলছি জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন আমরা হতে দেব না। চাঁদপুর শহরে গণসমাবেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করার দাবি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। ভোলায় সমাবেশে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন। দেশের সকল সংকটের সমাধান হচ্ছে একমাত্র জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন, জাতীয় নির্বাচন। বগুড়ায় জনসভায় জুলাই আন্দোলনে গণহত্যায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শেখ হাসিনা কোনো নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা এই দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার ছিল না। শেখ হাসিনা ছিল ভারতের নির্বাচিত সরকার। নেত্রকোনায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার দাবি জানান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। আজকে
এই জনসভার মধ্য দিয়ে জনগণকে সাথে নিয়ে আমরা সরকারকে বার্তা দিতে চাই, ফ্যাসিবাদের হোতাদেরকে বাংলাদেশে নিয়ে এসে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। জামালপুরে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেন, 2008 থেকে 2024 সাল পর্যন্ত দেশের সব মেগা প্রজেক্ট কমিশনের বিনিময়ে পাশ করিয়ে দেন শেখ রেহানা। পারমাণবিক প্রকল্প উদ্বোধন হয় নাই, তার আগেই $4 বিলিয়ন ভাগ করে নিয়ে গেছে। ওমর ফারুক, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারকেও জনগণ টেনে নামাবে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। সোমবার বনানীতে পিআরআই কনফারেন্স রুমে বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বলেন, চাঁদাবাজদের চেয়ে ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা করা কঠিন। রাজনৈতিক সদিচ্ছা ছাড়া পণ্য সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। বিশ্বায়নের ফলে দেশভিত্তিক অর্থনীতি, বিনিয়োগ, কর্মসংস্থান, মূল্যস্ফীতি সহ সার্বিক কারবারে যে পরিবর্তন তার হাওয়া বাংলাদেশেও স্পষ্ট। এমন প্রেক্ষাপটে বাংলাদেশের পদক্ষেপ কি হতে পারে তা নিয়ে আলোচনার হাট বসে রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউটে। সোমবার উন্নয়ন ও বিশ্বায়ন দৃশ্যপট বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন উপলক্ষে সেমিনারে লেখক বলেন, মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করতে পারে না মুদ্রানীতি। গতানুগতিক প্রবৃদ্ধিতে টেকসই হয় না সার্বিক উন্নয়ন। প্রবৃদ্ধির ফলে কিছু দেখা যায় যে দারিদ্র্য কিছু কমে গেছে, কিন্তু যেটা আমরা অনেক সময় লক্ষ্য করি না যে দারিদ্র্য কমলেও যারা একটু কাছাকাছি আছেন, দারিদ্র্য সীমার একটু ওপরে বা একটু নিচে, তারা কিন্তু খুব নড়বড়ে অবস্থায়। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার সুপারিশ বাস্তবায়ন না করলে ভবিষ্যৎ রাজনৈতিক সরকারের পরিণতি হবে আওয়ামী লীগের মতোই। আমরা এই পদচিহ্ন রেখে যাবো, মানে ফুটপ্রিন্ট আমাকে একজন পলিটিশিয়ান কাছে বলে, যদি আমরা না মানি, যারা বলছে বুঝতে পারবে না কারা না মানলে পারবেন না, কারণ আমরা যেটা করব লোকজন একটু সাপোর্ট থাকবে, এটা স্টাইলাইজ একটা থাকবে, না মানে আপনাদের টেনে তুলবে, আবার টেনে নামাবে। অতএব এটা একটা আপনারা একটু সাবধান থাকেন, ভালো কাজগুলো আমরা দেখে যাবো, লোকজন কনভিন্স হলে ওরাই দে উইল বি দ্য জাজ। অনেক ব্যবসায়ী ভ্যাট ট্যাক্স দিতে চান না জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, চাঁদাবাজদের চেয়ে রাজনৈতিক দলের সমঝোতা করা অনেক কঠিন। ভ্যাট কমিয়ে দিন, ট্যাক্স বাড়িয়ে দিন, ট্যাক্স কোথায় বাড়াবো? ব্যবসায়ী তো ট্যাক্সই দিতে চায় না। দু একটা ইন্ডাস্ট্রিয়াল হাউস আছে, ওদের স্পেসিফিক ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স এক্সেপশন দিয়েছে, সেখানে ট্যাক্স পাওয়ার কথা 400 কোটি টাকার মতো। রাজনৈতিক সরকার বা পলিটিক্যাল ব্যাকিং যদি না থাকে, কোনো রকমভাবে ব্যবসায়ীদেরকে ভাঙতে পারবেন না। যতই কি ভোক্তা অধিকার আইনের ম্যাজিস্ট্রেটকে পাঠান, আমি কালকে বিরাট একটা লেখা লিখেছি, কে জানি। অর্থনীতির নানা সূচকে দেশ এগিয়ে গেলেও মানসম্মত জীবন কাঠামো গড়ে ওঠেনি, তাই আগামীতে সমতা ও কল্যাণময় রাষ্ট্র তৈরির পরামর্শ দেন উপদেষ্টা। এগুলো তো অনেকটা ব্যবসায়ী। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা যে আন্দোলন গড়ে তুলেছিল তা বিশ্বজুড়ে প্রশংসিত হলেও ভারতের জন্য যন্ত্রণার বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, ভারতের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করছে। এটা আনন্দের বিষয় যে আমরা যারা এই প্রত্যন্ত অঞ্চলে আছি, যারা ঢাকার বাইরেও আছি, সবাই আমাদের যে স্টেক আছে, যে এই যে ইতিহাসটা যে তৈরি হলো, আমরা জানান দিচ্ছি যে আমাদের এই আন্দোলনে আমাদের সবার স্টেক আছে। বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক মেয়র আতিকুল ইসলামকে। এদিকে উত্তরার ঘটনায় আরও 5 আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। প্রসিকিউশন বলেছেন, উত্তরার 2 শতাধিক মানুষকে হত্যার তদন্ত করতে গিয়ে সাক্ষীর জবানবন্দিতে আতিকুল ইসলাম সহ আসামিদের নাম উঠে এসেছে। জুলাই আগস্টের আন্দোলনে শুধু রাজধানীর উত্তরাতেই নিহত হয় 2 শতাধিক। এই মামলার তদন্ত করতে গিয়ে সাক্ষীদের জবানবন্দিতে উঠে আসে সাবেক মেয়র আতিকুল ইসলামের নাম। এছাড়া সহিংসতার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সরাসরি জড়িত আরও 5 আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়।
সোমবার প্রথমবারের মতো ট্রাইব্যুনালের বিচারকদের মুখোমুখি করা হয় সাবেক মেয়র আতিকুল ইসলামকে। অন্য 5 আসামিকে যথাসময়ে আনা হলেও আতিকুল ইসলামকে ডিবি হেফাজত থেকে হাজির করতে দেরি হওয়ায় ঘণ্টাখানেক বিলম্ব হয় শুনানি। শুনানিতে ট্রাইব্যুনাল জানতে চান সাবেক মেয়র আতিকের সম্পৃক্ততার বিষয়টি। এ সময় প্রসিকিউশন বলেন, আতিকের ইন্ধনেই বেপরোয়া হয়ে ওঠে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। নিরীহ নিরস্ত্র 200 জনের অধিক জনগণকে, ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। বিভিন্নভাবে এরা মানবতা বিরোধী অপরাধে কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে, যার তথ্য প্রমাণ আমাদের ইনভেস্টিগেশন এজেন্সির কাছে আছে। প্রায় আধা ঘন্টা শুনানি শেষে মানবতাবিরোধী অপরাধের দায়ে গ্রেফতার দেখানো হয় 6 জনকে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে 9 মার্চ। জনাব আতিকুল ইসলাম, জনাব শাহিনুর মিয়া, জনাব মনোয়ারুল ইসলাম চৌধুরী রবিন, আবদুল্লাহ আল মামুন মণ্ডল, দেলোয়ার হোসেন রুবেল এবং ইঞ্জিনিয়ার বশির উদ্দিন সাহেবকে পিডাব্লিউ মনে অন্য মামলায় তারা জেল হাজতে ছিল, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদেরকে এই মামলায় সোন অ্যারেস্ট দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বলছে, জুলাই আগস্টের ঘটনায় বিভিন্ন থানায় এই আসামিদের বিরুদ্ধে 16টির মতো মামলা রয়েছে। এটা আমাদের যে 2 জন প্রসিকিউটর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর মিরপুর থানার হত্যা মামলায় সাংবাদিক দম্পতি ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন করে রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আর রাজধানীর বিভিন্ন থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 14 আসামিকে। জুলাই গণ অভ্যুত্থানের রাজধানীর মিরপুরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আনোয়ার হোসেন পাটোয়ারি। এ ঘটনায় মিরপুর মডেল থানায় দায়ের করা মামলায় সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু এবং সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে। পরে প্রত্যেক আসামির 5 দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত ফারজানা রূপা ও শাকিল আহমেদকে 5 দিন এবং হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে 3 দিন করে রিমান্ডের আদেশ দেন। একই আদালত ভাটারা থানার মামলায় 3 দিন করে রিমান্ডে পাঠান টাঙ্গাইল 5 আসনের সাবেক সংসদ সদস্য সানোয়ার হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারিকে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জুলাই অভ্যুত্থানে নেককারজনক ভূমিকা রেখেছেন আসামিরা। মোট 14 জনকে আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। এদেরকে বিভিন্ন মামলায়, হত্যা মামলা এবং হত্যা প্রচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একই আদালত রাজধানীর বিভিন্ন থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসানকে। এছাড়া উচ্চ আদালতের নির্দেশে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের আদেশ গ্রহণ করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক রফিকুল ইসলাম। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী আমাদের দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1, আমাদের বিজ্ঞ বিচারক মহোদয় স্যার, উনি যথার্থ দায়িত্বশীলভাবে ওনারা অ্যাবসকন্ডিং ছিলেন। ওনাদের নামে যে পূর্বে ইস্যুকৃত WA ছিল গ্রেপ্তারি পরোয়ানা, সেই পরোয়ানাটাকে ফেরতের জন্য রিকল চেয়ে উনি এটা স্বাক্ষর করেছেন। এদিকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় আলোচিত ঠিকাদার GK শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে রায়ের তারিখ পিছিয়ে 26 ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালত। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ আমলে বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রমাণ পেল দুদক। সোমবার সংস্থাটির অভিযানে তৎকালীন মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের জড়িত থাকার প্রমাণ খুঁজে পায়। একইভাবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে অভিযানে মেলে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতি। এদিন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। বাংলা একাডেমিতে 175 জন নিয়োগে অনিয়মের খোঁজে দুদকের অভিযান। দুদক জানায়, 2022 সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে 180 জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। 50,000 নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত 2 কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যরা।
একইভাবে 4000 প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র 500 জনকে। তবে ফল প্রকাশ না করেই 175 জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে 10 লাখ টাকা করে ঘুষ নেওয়া হয়েছে বলেও তথ্য পেয়েছে দুদক। কোনো ফর্মাল বডি যদি ইনভেস্টিগেট করে তাহলে সেটা তারা প্রক্রিয়াগতভাবে বুঝতে পারবেন। আমরা শুনেছি এবং জেনেছি যে আত্মীয় স্বজনের একটা প্রাধান্য ছিল। তারা তো ভাইবা পরীক্ষা দিয়েছে, তারা অবশ্যই তার রাইট আছে তার রেজাল্ট জানার। সেই বিষয়টা না জানিয়ে আমি গোপনে অন্যদেরকে নিয়োগপত্র দিয়ে দিলাম। তো এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো আসলে কি কারণে তারা তাদেরকে জানানো হয়নি এবং নিয়োগ কিভাবে দেওয়া হয়েছে। এদিকে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক ও তার স্ত্রীর বিরুদ্ধে 10 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে সংস্থাটি। দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসৎ উদ্দেশ্যে অসাধু উপায়ে সম্পদ অর্জন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR-এ অভিযান চালিয়ে 134 কোটি টাকার প্রকল্পে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি, হত্যাসহ কমেছে সব অপরাধ। দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে সেনা সদর। সোমবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সামরিক অপারেশন পরিদপ্তরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেন, সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে আগের তুলনায় কমে এসেছে মব জাস্টিস, চাঁদাবাজি, হত্যা। এসব অপরাধের কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে জানিয়ে সেনা সদরের পক্ষ থেকে বলা হয়, সেগুলোতে নজর রাখা হচ্ছে, আগামীতে আরও কমে আসবে অপরাধ। রাজধানীর মোহাম্মদপুর বনানীতে সেনা সদস্য পরিচয়ে ডাকাতির অভিযোগের তদন্ত চলছে বলে জানানো হয়। এছাড়া বান্দরবানে অপহৃত রাবার শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীর তৎপরতা চলছে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। শুধু তৌহিদি জনতা নয়, যারাই মব সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, রোহিঙ্গাদের NID পাওয়া নিয়ে কঠোর অবস্থানে সরকার। বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগারগাঁওয়ে আয়োজন করা হয় প্যারেডের। এতে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে দেওয়া হয় পদক। পরে কোস্টগার্ডের সাফল্য, সক্ষমতা তুলে ধরেন মহাপরিচালক। বর্তমান সরকারের বৈষম্যহীন বাংলাদেশ ও জনকল্যাণের পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কোস্টগার্ড সরকার কর্তৃক আরোপিত যে কোনো দায়িত্ব পেশাগত ও দক্ষতার সাথে পালন করতে সর্বদা বদ্ধপরিকর। এরপর সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন উপদেষ্টা। জানান, যারাই মব তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধে জড়িয়ে পড়া আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে। এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। এ সময় মিয়ানমারের আরাকান আর্মি বাংলাদেশের সীমানে প্রবেশ করার বিষয়ে উপদেষ্টা বলেন, জেলেরা ভুলে মিয়ানমারে ঢুকে গেলে আটক হন। রোহিঙ্গাদের NID পাওয়া নিয়ে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল ID আছে। এখন তার ন্যাশনাল ID সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল ID না পায়, এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। বর্ডার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, এখানে কোনো ধরনের সমস্যা আমাদের নেই। আমাদের জলসীমায় ঢুকে মাছ টাছ ধরে এবং এইসব ক্ষেত্রেও কিন্তু কোস্টগার্ড একটা ভালো ভূমিকা রাখতেছে। গত 6 মাসে দুর্নীতি অনেক কমেছে জানিয়ে এখনো সহনীয় পর্যায়ে আসেনি বলে মত স্বরাষ্ট্র উপদেষ্টার। এই দুর্নীতি আরও কমতে হবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তবে এখনও চূড়ান্ত কিছু জানাননি তিনি। পদত্যাগ ও দলে যোগ দেওয়ার বিষয়ে এ সপ্তাহের শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন নাহিদ ইসলাম। সোমবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তথ্য উপদেষ্টা। বৈষম্যবিধি নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দলের
উদ্যোগের কথা বলেছে অনেক আগেই, ফেব্রুয়ারির মধ্যে সেই, এবং আমি আমার জায়গাতে বলেছি যে সেই দলে হয়তো যুক্ত হওয়ার সম্ভাবনা আমার থাকতে পারে, কিন্তু সেটা হলে আমি সরকার থেকে এটা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই সেটি করব। সে বিষয়ে আমি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি, কিন্তু সেটা সম্ভাবনা আছে। হয়তো এই সপ্তাহের শেষে আমি এই বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের সবাইকে জানাতে পারব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চেতনা ধারণ করে নতুন ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। এ সময় তিনি বলেন, নতুন এই ছাত্র সংগঠনটি লেজুর ভিত্তিক হবে না, স্বতন্ত্রভাবে কাজ করবে। আমাদের এই ছাত্র সংগঠন কখনোই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি তারা করবে না। তার প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের এই ছাত্র সংগঠন বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে গণতান্ত্রিক উপায়ে। একটি স্বতন্ত্র ছাত্র সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে। বেসিক থিম হবে স্টুডেন্ট ফার্স্ট এবং বাংলাদেশ ফার্স্ট। আমাদের যে কাঙ্ক্ষিত ছাত্র সংগঠন সেটি মূলত যে জুলাইয়ের স্পিরিট, সেই জুলাই স্পিরিটকে ধারণ করে গঠিত হওয়ার প্রক্রিয়া আছে এবং জুলাইয়ের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবে। 3 দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তি ও তাদের স্বজনরা। সোমবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে সরে গেলে 5.5 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। আহতরা বলেন, সরকার এ, বি এবং সি এই 3 ক্যাটাগরি করে আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। সি ক্যাটাগরিতে এ এবং বি এর মতো সুবিধা রাখা হয়নি। এটিকে বৈষম্যমূলক বলছেন তারা। তাদের দাবি, সব আহত ব্যক্তিকে এ অথবা বি ক্যাটাগরিতে চিকিৎসা দিতে হবে। এছাড়া প্রান্তিক এলাকায় আহতদের চিকিৎসার সুবিধার্থে টোল ফ্রি হটলাইন সেবা চালু এবং আহত ব্যক্তিদের সুরক্ষায় আইন করার দাবি জানান তারা। নারী শিক্ষার্থীকে বহিষ্কার আদেশ প্রত্যাহার ও কুরুচিপূর্ণ মন্তব্যের দায়ে প্রক্টরের পদত্যাগের দাবিতে মশাল মিছিল করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে শিক্ষার্থীরা মশাল ও পোস্টার নিয়ে জড়ো হন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্ট থেকে শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা প্রক্টর অফিসের দরজায় পোস্টার টাঙিয়ে দেন। মঙ্গলবারের মধ্যে বহিষ্কার প্রত্যাহার এবং প্রক্টোরিয়াল বডির পদত্যাগ দাবি জানান তারা। আসন্ন রমজান ও গ্রীষ্মে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে এসির তাপমাত্রা 25 ডিগ্রি কিংবা তার উপরে রাখার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। এই নির্দেশনা অমান্য করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সোমবার বিকেলে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে 3 দিনব্যাপী ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি আরও বলেন, বিদ্যুৎ সরবরাহ রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সভায় বাল্য বিবাহ, আত্মহত্যা ও মাদকাসক্তির হার বেড়ে যাওয়ায় উদ্বেগ জানান প্রশাসকরা। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দিনভর ব্যস্ত সময় পার করেছেন বিভিন্ন জেলার প্রধানরা। সোমবার বিকেলের সেশনে সড়ক, বিদ্যুৎ, জ্বালানি, শ্রম ও নৌ পরিবহন, পার্বত্য চট্টগ্রাম সহ অন্তত 10টি মন্ত্রণালয় ছাড়াও দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগের সঙ্গে আলোচনা করেন। এ সময় জেলা পর্যায়ে সমস্যা ও পরিকল্পনা নিয়ে মতামত তুলে ধরেন, দিক নির্দেশনা দেন উপদেষ্টারা। আসন্ন রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সরকার চেষ্টা করছে জানিয়ে সড়ক পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার নির্দেশ দেন। সড়কের দুর্ঘটনা কমাতে মহাসড়কে 3 হুইলার চালানো বন্ধের নির্দেশও দেন তিনি। শীতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ব্যাপারে কোনো বিধিনিষেধ নাই, কিন্তু এটাকে ওই যে 25 কিংবা তার ডিগ্রি কিংবা তার বেশিতে রাখতে হবে। এটা কিন্তু নিয়মিতভাবে নজরদারি করবে আমাদের বিদ্যুৎ বিভাগের বিশেষ টিম, এবং যদি দেখা যায় যে না, এটা আমাদের যে অনুরোধ, এই অনুরোধ উপেক্ষিত হয়েছে, এই অনুরোধ যা কেউ রাখছেন না, তাহলে কিন্তু আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। নদীর নাব্যতা ও ঘাট ইজারা নিয়ে নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টার সঙ্গে কথা বলেন জেলা প্রশাসকরা। আলোচনা হয় শ্রমিক অসন্তোষ নিয়েও। পরে নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আগামী নির্বাচন ভালো হবে বলে আশা প্রকাশ করেন। নদীর নাব্যতা একটা, নৌ নিরাপত্তা আর ঘাট, কিছু স্থলবন্দরের কথা বলেছেন, বিশেষ করে
সিলেট এবং নর্থ বেঙ্গলে, এবং সেগুলো আমরা দেখছি এবং করছি। আশা করি ভালো হবে এই কারণে যে উই আর নট ইন্টারেস্টেড। আমরা কোনো ইলেকশন নিয়ে উই আর নট ইন্টারেস্টেড। সমাজ কল্যাণ, মহিলা ও শিশু উপদেষ্টার সঙ্গে তৃণমূল পর্যায়ে সরকারি ভাতা ও শিশু যুবকদের বিষয়ে আলোচনা হয়। তিনি বলেন, সুবিধা পাওয়া শতকরা 46 জন উপযুক্ত ভাতাভোগী নয়, তাই অনলাইন সিস্টেমে নতুন করে নিবন্ধন করতে হবে। 100 জনের মধ্যে 46 জন ভুল জায়গায় এই ভাতার টাকাটা চলে যাচ্ছে। আমরা টেকনোলজির ব্যবহার করেই এবার রেজিস্ট্রেশনটা করব। এই ত্রুটি আমরা চাই খুব দ্রুত এই ত্রুটিগুলোর থেকে বেরিয়ে আসতে। একসাথে মিলে আমরা যদি সংস্কারের পথটা তৈরি না করি, তাহলে এটার ভিত্তিতে যাই করি না কেন, আমরা নির্বাচনই করি আর কোনো সংস্কার আমাদের মন্ত্রণালয়ে করি, সবই কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। এছাড়া জেলা পর্যায়ে দুর্নীতি দমনে করণীয় বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা হয়। মঙ্গলবার দিনভর কয়েকটি সেশনে আলোচনার পর জেলা প্রশাসক সম্মেলন শেষ হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে এক দম্পতিকে। এ ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার রাত 10:30 উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর সড়ক। কয়েকজন তরুণ বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে রিকশাকে ধাক্কা দিলে প্রতিবাদ করে অন্য পাশে মোটরসাইকেলে থাকা মেহেবুল হাসান ও নাসিমা ইফতি দম্পতি। উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত রবি রায় ও মোবারক হোসেন নামে 2 জনকে গ্রেপ্তার করে। ভিকটিমদের পাশ দিয়েও যাওয়ার সময় উচ্ছৃঙ্খলভাবে যাওয়ার কারণে সেও এটা রিকশালার পক্ষ নিয়ে এদেরকে অপরাধীদের সাথে প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়, 2টা ধারালো দেশীয় অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। পুলিশ জানায় ঘটনায় জড়িত 5 জনের বাকি 3 জনকেও গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। উচ্ছৃঙ্খলরা বয়সও তাদের 22 বছর একটা, 25 বছর একটা, আর যারা ওদের সাথে ছিল তাদের বয়সে এরকমই 5 জন ছিল। তারা মামলা প্রক্রিয়াধীন। আহত দম্পতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জনতার উপর হামলার ঘটনায় তামিম শেখ নামের আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে রাজধানীর সেগুনবাগিচার একটি ভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তামিম শেখকে আটকের পর প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা ও হত্যার অভিযোগ রয়েছে। আধুনিক বিশ্বে দিনকে দিন ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়লেও বাংলাদেশের চিত্র ভিন্ন। ব্যাটারি চালিত 3 চাকার যান অবাধে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়ালেও নানা আইনি জটিলতায় এক্ষেত্রে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। এমনকি মাত্রাতিরিক্ত নিবন্ধন ফি নিরুৎসাহিত করছে ক্রেতাদের। দ্রুতই নীতিমালায় পরিবর্তন আনা জরুরি উল্লেখ করে ঢাকায় আধুনিক এবং পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পরামর্শ বিশেষজ্ঞের। আলামিন তুষারের রিপোর্ট। পৃথিবীর অন্যতম ঘনবসতিপূর্ণ শহর, 2 কোটির বেশি জনসংখ্যার এই ঢাকা। বিপুল সংখ্যক মানুষের যাতায়াতে ব্যবহৃত গাড়ির কালো ধোঁয়ার বিরূপ প্রভাব দিনকে দিন মেগাসিটির পরিবেশ প্রকৃতিকে করে তুলছে অসহনীয়। এমন পরিস্থিতি সামাল দিতে বিশ্বের অনেক শহর এর মধ্যেই বৈদ্যুতিক যানকে প্রাধান্য দিতে শুরু করেছে। প্রথাগত গ্যাসোলিন চালিত যানগুলোর তুলনায় একে অনেক বেশি পরিচ্ছন্ন এবং কার্যকর বিকল্প হিসেবেও মনে করছেন অনেকেই। তবে বাংলাদেশের চিত্রটা ভিন্ন। আইনের দুর্বলতার সুযোগে একদিকে ব্যাটারি চালিত 3 চাকার যান অবাধে দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন সড়ক, অন্যদিকে প্রতি কিলোওয়াটকে 20 সিসি ইঞ্জিন ক্ষমতার সমান নির্ধারণ করে বিআরটিএ 150 কিলোওয়াটের বৈদ্যুতিক গাড়ির নিবন্ধন ফি করে রেখেছে বিলাসবহুল পেট্রোল চালিত গাড়ির সমান। এমন উচ্চ নিবন্ধন ফি এবং আমদানি শুল্কের মতো আর্থিক বাধাগুলো দেশে ইভি বিপ্লবের পথে বড় বাধা। দেখা যাচ্ছে যে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাস আসতে যাবে যারা বাস উঠতে পারে না। 2023-এর নভেম্বর থেকে ঢাকার রাস্তায় 80টি এবং চট্টগ্রামের রাস্তায় 20টি বৈদ্যুতিক বাস চালুর কথা ছিল। 2019-এ সেই প্রক্রিয়া শুরু হলেও আজও পর্যন্ত দেশের কোথাওই কিন্তু কোনো বৈদ্যুতিক বাসের দেখা মেলে না। সারা দেশে ইলেকট্রিক ভেহিকল বা ইভি চার্জিং স্টেশন মাত্র 14টি, আর পাবলিক চার্জিং স্টেশন নেই বললেই চলে। অর্থাৎ বলাই যায় এক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো চার্জিং সুবিধা সম্পন্ন অবকাঠামোর অভাব।
এ অবস্থায় উন্নতি আনতে সমর্থনমূলক অবকাঠামো নীতিমালায় পরিবর্তন এবং ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালু করার পরামর্শ এই বিশেষজ্ঞের। ইভি গাড়ি সস্তা হচ্ছে এবং কিনলা তাহলে বাস তো আর পপুলার হবে না, এটাকে আমাদের স্বাগত জানাতে হবে। কৌশলটা হওয়া উচিত আমাদের বাস এবং কমার্শিয়াল গাড়িগুলিকে ইলেকট্রিফিকেশনে নেওয়া এবং জনগণকে কষ্ট দেওয়ার আগে এই যে আমলারা ফ্রি ড্রাইভার পাচ্ছেন, গাড়ি মেনটেনেন্সের করার জন্য ফ্রি পয়সা পাচ্ছেন, গাড়ির সংখ্যা শুধু বাড়ছে না, ব্যবহারও কিন্তু বাড়ছে। এদিকে দেশের ইলেকট্রিক বাস নির্ভর গণপরিবহন ব্যবস্থা চালুর পথকে সুগম করার দিকে অন্তর্বর্তী সরকার এগোচ্ছে বলে জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্বের অন্যান্য দেশের মধ্যে এই ইলেকট্রনিক ভেহিকেল যেটা আছে সেদিকে যাওয়ার যে প্রবণতা আমরা মনে করি সেটাকে আমরা সমর্থন করেই নীতি প্রণয়ন করে যেতে পারব। সেই নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা কতটুকু সময় পাবো সেটা আমাদের পরবর্তী সময়ে দেখা যাবে। 2023-এর জানুয়ারি থেকে বিক্রি শুরু হয়ে 2024 সালের শেষ নাগাদ নিবন্ধিত ইভির সংখ্যা মাত্র 300। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারে ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের উন্নত 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকা ব্যয়ে নেটওয়ার্ক সম্প্রসারণের একটি প্রকল্প হাতে নিয়েছে রাষ্ট্রীয় অপারেটরটি, যা চূড়ান্ত অনুমোদনের জন্য এখন টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে রয়েছে। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও করেছে টেলিটক। শুভ খানের রিপোর্ট। মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় 13 লাখের বেশি রোহিঙ্গা বাস করছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে। বিটিআরসির এক প্রতিবেদনে বলা হয়েছে এসব ক্যাম্পে প্রায় 3.5 লাখ মোবাইল ফোন ব্যবহারকারী রয়েছে। হ্যান্ডসেটগুলোতে একই সঙ্গে মিয়ানমার এবং স্থানীয়দের যোগসাজশে নেয়া দেশীয় অপারেটরদের সিম ব্যবহৃত হচ্ছে। এ অবস্থায় কক্সবাজার জেলায় রোহিঙ্গা ক্যাম্পসমূহের অভ্যন্তরে এবং পার্শ্ববর্তী সংযোগ সড়কসমূহে নিরবচ্ছিন্ন কাভারেজ প্রদানের জন্য 4G মোবাইল ব্রডব্যান্ড নেটওয়ার্ক সম্প্রসারণ শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে টেলিটক, যার আওতায় উখিয়া ও টেকনাফের কুতুপালং, হাকিমপাড়া, জামতলী, উঞ্চিপ্রাং, শামলাপুর, চাকমারকুল, লেদা এলাকায় 33টি টাওয়ার নির্মাণ করা হবে। 12 মাস মেয়াদী এই প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 50 কোটি টাকা, যা আসবে সামাজিক দায়বদ্ধতা তহবিল থেকে। টেলিটক সূত্র বলছে, নেটওয়ার্ক সম্প্রসারণের প্রকল্পটি অনুমোদনের জন্য এরই মধ্যে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে প্রকল্প অনুমোদনের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিবন্ধনের মাধ্যমে রোহিঙ্গাদের কাছে সিম বিক্রির অনুমতি নিতে বলেছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। অনুমতি চেয়ে গেল বছরের 19 নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছে টেলিটক। তবে এ বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হয়নি অপারেটরটি। বিটিআরসি বলছে, সীমান্ত এলাকায় টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা অনুসরণ করতে হবে টেলিটককে। রোহিঙ্গার ওই জায়গায় ওনারা যে কমিউনিকেশন দেওয়া হবে, তাদেরকে যে সিম দেওয়া হবে, ওনার তো এনআইডি নাই, তাহলে কেমন করে দেওয়া হবে এইটাও সরকারকে আগে সিদ্ধান্ত নিতে হবে, তারপর হয়তো এটা বাস্তবায়ন করা সম্ভব। এটা আমাদের কাছে এখনো আসে নাই বা এসএফ কমিটিতেও আসে নাই। প্রকল্প বাস্তবায়ন হলে অন্য অপারেটররাও টাওয়ারগুলো শেয়ার করতে পারবে বলে জানিয়েছে টেলিটক। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সড়কের এক পাশে খোঁড়া হয়েছে মাটি, তবে 2 মাসের মধ্যেই বন্ধ হয়ে গেছে কুড়িগ্রামের রাজারহাট থেকে আনন্দবাজার পর্যন্ত সড়ক সম্প্রসারণের কাজ। প্রায়ই ঘটছে দুর্ঘটনা, বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ। জামাল মিয়ার ছবিতে বাদশা সৈকতের রিপোর্ট। প্রশস্ত করার জন্য সড়কের একপাশে 2 থেকে 2.5 ফুট গর্ত করে সরিয়ে নেওয়া হয়েছে মাটি। আবার কোথাও নির্মাণাধীন রয়েছে কালভার্ট। সরু সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। কুড়িগ্রামের রাজারহাট থেকে চিলমারি সড়কের আনন্দবাজার পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সংযোগ সড়ক সম্প্রসারণের কাজ শুরু হয় 2024 সালের জুলাইয়ে। পরিকল্পনা অনুযায়ী সড়কের একপাশের মাটি খোঁড়া হয়, কিন্তু 2 মাসের মধ্যেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এলাকাবাসী জানান, সড়ক সরু হওয়ার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতে যাতায়াত করার সময় কুয়াশার মধ্যে ধীরে চলার জন্য সৃষ্টি হয় যানজট। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এই রাস্তা অনেক দিন থেকে খড়ি রাখার কারণে
অনেক সময় অনেক দুর্ঘটনা হয়। গাড়ি কাটাকাটি করতে খারাপ গাড়ি গড়ি বসছে আমার গাড়ি। রাস্তাটা দ্রুত মেরামত করলে আমাদের জন্য সবার সুবিধা হয়। উপজেলা প্রকৌশল বিভাগ জানায় ঠিকাদারকে চিঠি দিয়েও কোনো উত্তর না পাওয়ায় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তারা কাজটি না করার কারণে অফিসিয়ালিভাবে ঠিকাদার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল যে ব্যবস্থা নেবে, আবার নতুন করে রিটেন্ডার করে জনগণের যে দুর্ভোগ সেটা ব্যবস্থা নেবে। উপজেলা প্রকৌশল বিভাগের তথ্য মতে সড়ক সম্প্রসারণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 14.5 কোটি টাকা। শেষ হওয়ার কথা ছিল 2026 সালের জানুয়ারিতে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। নির্মাণের 30 বছরেও সংস্কার না হওয়ায় দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের এখন বেহাল দশা। খানাখন্দে ভরা টার্মিনাল যাত্রী ওঠানামার জন্য উপযুক্ত না হওয়ায় মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, টার্মিনালটি সংস্কারে একাধিকবার পৌরসভার কাছে আবেদন করা হলেও মেলেনি সমাধান। আর্থিকভাবে অসচ্ছলতার অজুহাত দেখিয়ে দায় সারা জবাব পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। টার্মিনাল নির্মাণের পর পেরিয়ে গেছে 30 বছর, এর মধ্যে একবারও হয়নি কোনো সংস্কার। পার্কিং এর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ, একটু বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। বেহাল দশা মূল ভবনেরও, ভেঙে গেছে যাত্রীদের বসার স্থান, নেই পরিষ্কার পরিচ্ছন্নতার বালাই। এ অবস্থা দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনালের। খানাখন্দে ভরা টার্মিনাল যাত্রী ওঠানামার জন্য উপযুক্ত না হওয়ায় মহাসড়কেই পার্কিং করা হচ্ছে বাস। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ভাঙ্গাখুড়া পানি জমে থাকে, ময়লা আবর্জনা, চতুর্পাশে যা আছে। টার্মিনাল না কি জিনিস, তো এখানে দেখতেছি বসা যায় না, কোনো কিছু নাই, নোংরা আবর্জনা সব কিছু দেখতেছি। এক্সেল ভাঙে, গাড়ির ফরেন এক্সেল ভাঙে, গাড়ির বডি রাস্তার সঙ্গে ঠেকে যায় টার্মিনালের মধ্যেই। টার্মিনালে কোনো পরিষ্কার এবং কোনো কাজ হচ্ছে না, যাত্রী খুব দুর্ভোগ ব্যবস্থা নিচ্ছে। ড্রাইভারেরও কোনো সময় কমর নড়ে যায় এই খাল দেখিয়া, ঘৃণা লাগে টার্মিনালটা ঢুকতে। অবস্থা একে মনে হয় চলবে না, প্রতিদিন আমরা ক্ষয়ক্ষতি হচ্ছে এই টার্মিনালের জন্য। সরকারের কাছে একটা রিকোয়েস্ট যেন আমাদের টার্মিনালটা অতি শীঘ্রই কাজ করা হয়। মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অভিযোগ, টার্মিনালটি সংস্কারে একাধিকবার পৌরসভার কাছে আবেদন করা হলেও মেলেনি সমাধান। পৌরসভার থেকে ইঞ্জিনিয়ার এস্টিমেটগুলো টাকা দিলাম আমি, শ্রমিক ইউনিয়ন থেকে এস্টিমেটটা হারায় গেল। বলারটা বললাম, ওনারা শুনলো, প্রশাসন শুনলো, কিন্তু বিধি ব্যবস্থা নিল না। আর্থিকভাবে অসচ্ছলতার অজুহাত দেখিয়ে দায় সারা জবাব পৌর কর্তৃপক্ষের। কাজ করবে এরকম পৌরসভার সক্ষমতা নাই। আগামী দিনে RUTDP প্রকল্প যদি দিনাজপুর পৌরসভা বাস্তবায়ন হয় তাহলে আমরা এই সকল কার্যক্রম কাজ করতে পারবো। দিনাজপুর কেন্দ্রীয় বাস টার্মিনালটি ব্যবহার করে প্রতিদিন চলাচল করে অভ্যন্তরীণ ও আন্তজেলা রুটের 4 শতাধিক বাস। সময় সংবাদ, দিনাজপুর। শ্রমিক সংকটে গাইবান্ধায় ব্যাহত হচ্ছে ইরি ও বোরো চাষ। বাধ্য হয়ে অতিরিক্ত পারিশ্রমিক দিয়ে চারা লাগানোর কাজ করছেন কৃষক। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকারের সহযোগিতার দাবি তাদের। বিপ্লব ইসলামের রিপোর্ট। সনাতন পদ্ধতিতে চলছে জমি তৈরির কাজ, হাত দিয়ে চলছে ধানের চারা রোপণ। চলতি ইরিবোরো মৌসুমে গাইবান্ধায় দেখা দিয়েছে শ্রমিক সংকট। অনেক এলাকায় দৈনিক মজুরির পরিবর্তে চুক্তিভিত্তিক ছাড়া কাজ করছেন না শ্রমিকরা। এ কারণে বেশি মজুরি দিয়ে কাজ করাতে হচ্ছে কৃষককে। এতে একদিকে সময় বেশি লাগছে, অন্যদিকে বাড়ছে উৎপাদন খরচ। চাষিরা জানান, কৃষিতে যান্ত্রিকরণ না করায় কমেছে লাভ। এখন তো এখানে কামলা পাওয়া যায় না, এখন মোকার দেওয়া লাগে চুক্তি, অনেক খরচ বেশি হয়। দাম বেশি বেড়ে যাওয়ায় তাতে আমাদের ফলন করে কোনো লাভ পাচ্ছি না, কামলা পাওয়া যাচ্ছে না, বাংলা কথা যেটা আর কি। এখন নিজেদের জমি নিজেরাই কাটতেছি। মাধ্যমে গেলে তো খরচ কমতো, এখন তো খরচ বাড়তেছে। অন্য অন্য জেলায় দেখি মেশিন দিয়ে ওয়া গাড়ে, এটা ওটা গাড়ে। আমাদের গাইবান্ধা এলাকাটা কি হচ্ছে, ওয়া গাড়া মেশিন, ধান কাটা মেশিনের দরকার, তখন আমাদের সুবিধা হবে। এদিকে রাইস প্লান্টার ও কম্বাইন হারভেস্টার মেশিনের সংখ্যা বাড়ানোর চেষ্টা চলছে বলে জানায় কৃষি বিভাগ। কৃষি বিভাগ ভর্তুকির আওতায় কম্বাইন হারভেস্টার সহ বিভিন্ন যন্ত্রপাতি কৃষকদের মাঝে সরবরাহ করছে। এই সংখ্যাটি আরো বাড়ানোর প্রয়োজন বলে আমি মনে করি। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধায় এবছর 1,29,320 হেক্টর জমিতে ইরিবোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।
নীলফামারীতে 53টি ইট ভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র 7টির। বেশিরভাগ ভাটায় ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণে কমছে ফসল উৎপাদন। অভিযোগ করেও কোনো সমাধান হয় না বলে জানান কৃষক। অবৈধ ভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। এক্সকেভেটর দিয়ে জমি থেকে কাটা হচ্ছে টপ সয়েল, পরে তা পরিবহন করে নেওয়া হচ্ছে ইট ভাটায়। সেখানে কাঁচামাল হিসাবে ব্যবহার করা হচ্ছে এসব উর্বর মাটি। নীলফামারীর বেশিরভাগ ইট ভাটায় ব্যবহার করা হচ্ছে ফসলি জমির মাটি। এতে কমছে জমির উর্বরতা। জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে কাঠ। বিষাক্ত ধোঁয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি কমছে ফসল উৎপাদন। এতে ক্ষতির মুখে কৃষক। এমনকি অভিযোগ করেও কোনো সমাধান হয় না বলে জানান ভুক্তভোগীরা। 3 ফসলের মধ্যে এখন হচ্ছে 2 ফসল, 2 ফসলের মধ্যে এখন আমরা 1 ফসল পাই, হেঁটো খেলে পাই। ভেকুর দিয়ে মাটি কাটতেছে, জমির ফসল কমতেছে আর কি, উর্বরতা শক্তি কমতেছে। সম্প্রতি অবৈধ ভাটাগুলোতে অভিযান শুরু করেছে প্রশাসন। অনিয়ম প্রমাণে করা হচ্ছে অর্থদণ্ড। আমরা আজকে 3টা ভাটায় গিয়েছিলাম, তার মধ্যে 2টা ভাটায় আমরা কার্যক্রম চলমান পেয়েছি। 2টা ভাটাকে আমরা মোট 2.5 লক্ষ টাকা জরিমানা করেছি। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে জেলার 53টি ইটভাটার মধ্যে অনুমোদন রয়েছে মাত্র 7টির। আর অবৈধ ভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। অবৈধ ইটভাটাগুলো রয়েছে, এগুলোতে আমরা পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের সহায়তায় গত জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত মোটামুটি আমরা 22 থেকে 23টা ইটভাটাতে এক্সকেভেটর দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেকটি ইটভাটাতে আমরা অভিযান পরিচালনা করছি। সেগুলো মোবাইল কোড করা হয়েছে, সেগুলো বন্ধের জন্য বলা হয়েছে এবং সেগুলো বন্ধ করার কার্যক্রম চলছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে জেলার 46টি অবৈধ ইটভাটার মধ্যে 10টি বন্ধ রয়েছে, আর 12টি ইটভাটার মামলা চলমান আছে। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। চাঁপাইনবাবগঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাই করতে চালককে মাদকদ্রব্য খাইয়ে হত্যা করে আসামিরা। অভিযান চালিয়ে গ্রেফতারের পর মিলে চাঞ্চল্যকর তথ্য। সোমবার দুপুরে জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধারের পর 24 ঘন্টারও কম সময়ে হত্যাকাণ্ডে জড়িত 4 জনকেই রাজশাহী, নওগাঁ সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। পাশাপাশি উদ্ধার করা হয় ছিনতাই করা ব্যাটারি চালিত অটোরিকশাটি। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে গ্রেফতারকৃতরা। এর আগে শনিবার সদর উপজেলার নয়ানগর এলাকার একটি সরিষা ক্ষেতে পলাশ হালদার নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়। পুরনো ফিটনেসবিহীন লক্কর ঝক্কর বাস রাতারাতি গোলাপি রং ধারণ করে সড়কে চলছে বলে অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির। সোমবার সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব বলেন, গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। এমন সংকট নিরসনে নিয়ন্ত্রক সংস্থা বিআরটিএ, ট্রাফিক বিভাগ সহ মন্ত্রণালয়ের কোনো হস্তক্ষেপ লক্ষ্য করা যায়নি। মহাসচিব জানান, 2610টি বাসের রং পরিবর্তনের ক্ষেত্রে কোনো অনুমোদন নেননি। এছাড়া কোন কোন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে, এ সময় অনিয়ম সহ ব্যর্থতার দায়ে বিআরটিএর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মালিক সমিতির পরিবর্তে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে একটি কোম্পানির আদলে 5000 উন্নত মানের বাস নামানোর দাবি জানায় সংগঠনটি। আগের বাস, আগের সব মাল, কিন্তু উপরে শুধুমাত্র লিপস্টিক লাগিয়ে গোলাপি রং ধারণ করা হয়েছে। এমনকি এই গোলাপি রং ধারণ করার ক্ষেত্রে আগের রং উঠিয়েও লাগানো হয়নি, আগের রঙের উপরেই গোলাপি রংটা ধারণ করা হয়েছে। সরকার যেখানে এই লক্কর বাসগুলো উচ্ছেদ করতে চায়, তারা উচ্ছেদ দেখাতে এই ধরনের একটা দূরভিসন্ধি কাজে নেমেছে বলে আমাদের কাছে মনে হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টা এই ব্যাপারে সহসা উদ্যোগ নেবেন, কারণ এখন সব দল নির্বাচন চায়। এখন যদি নির্বাচন হয়ে যায়, দলীয় সরকার যদি চলে আসে, আমরা এই সমস্ত ক্ষেত্রে সংস্কারের কোনো মুখ দেখব না। যারা উপদেষ্টারা আছেন, বিশেষ করে সড়ক উপদেষ্টা এবং সড়ক সচিব, আপনারা একটু সন্ধ্যার পরে ছদ্মবেশে এই নগরীতে যারা যাতায়াত করছে, আপনি একটু গুলিস্তানে সন্ধ্যা 7টা থেকে 8টা একটু পর্যবেক্ষণ করুন। আপনারা একটু মিরপুর এলাকায় পর্যবেক্ষণ করুন। আপনারা দেখুন মানুষের দুর্ভোগগুলো। আমরা আপনাদের কাছে কিছু প্রত্যাশা করি। নারায়ণগঞ্জের 3 উপজেলায় বাণিজ্যিক সহ 1040টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। জরিমানা করা হয়েছে 2 লাখ টাকা।
সদর, রূপগঞ্জ ও আড়াই হাজারে আলাদা অভিযান চালায় তিতাস। শহরের বিবি রোডে হোয়াইট হাউস রেস্টুরেন্ট নামে একটি খাবার হোটেলের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্নের আদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানা করা হয় 1 লাখ টাকা। পরে সিদ্ধিরগঞ্জের মিজমিজির বড়বাড়ি এলাকায় একটি 10 তলা ভবনের 40টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন সহ জরিমানা করা হয় 1 লাখ টাকা। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে রূপগঞ্জ ও আড়াই হাজারের 4টি স্থানে অভিযান চালায় তিতাস। এ সময় 4 কিলোমিটার এলাকার বিচ্ছিন্ন করা হয় 5 শতাধিক বাড়ির 1000 অবৈধ গ্যাস সংযোগ। জব্দ করা হয় পাইপ, রাইজার ও বার্নার। ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি রক্ষায় মানববন্ধন করেছেন কৃষকরা। সোমবার দুপুরে বিজয়নগর উপজেলার বুধন্দি ইউনিয়নে তিতাস নদীর তীরে মানববন্ধন করেন তারা। এ সময় অভিযোগ করেন প্রভাবশালীরা বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নদী থেকে বালু তুলছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী পাড়ের ফসলি জমি। এ বিষয়ে প্রতিবাদ জানালে চাঁদাবাজির মামলা দেয়া হয় বলেও অভিযোগ করেন এলাকাবাসী। নদী তীরের শত শত কৃষকের ফসলি জমি রক্ষায় দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। আমাদেরকে প্রশাসন দিয়ে কয়েকবার হয়রানি করাইছে, তারপরে আমরা মার ছাই আইছি না। ফসলি জমি নষ্ট হয়ে যাবে, ফসলি জমি নষ্ট হয়ে গেলে কৃষক বাঁচবে না, কৃষক না বাঁচলে দেশ বাঁচবে না। যদি বালু কেটে নেওয়া যায় তাহলে আমাদের শতাশতি কানে জমি দুনো সাইড থেকে নদী গর্ভে চলে যাবে। আমরা কয়েকজনের নামে দেশ করে মামলা দিছে, পুলিশে রাত্রে এসে ধরার চেষ্টা করে। আমি এখন ঘরে থাকতে পারি না। একজলা জমি নয়, আমি কইরা খাই। আমার জামাই বন্ধ সহে দেহে না, আমার বালু হান্নি লাগা করে আমার কান ভাঙ্গা হয়ে যাবে। আমি কি কায়া জান বাঁচামো ভাই। রাশিয়া ইউক্রেন সংঘাত নিরসনে বৈঠকের জন্য সৌদি আরবকে বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র। বৈঠকের জন্য মধ্যপ্রাচ্যের দেশটিকে কেন বেছে নেওয়া হলো তা নিয়ে পশ্চিমা গণমাধ্যমে চলছে আলোচনা। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী কূটনৈতিক দিক থেকে সৌদি আরবের নেতৃত্বকে শক্তিশালী হিসেবে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এছাড়া এই বৈঠক রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রশ্ন উঠেছে, কেন বৈঠকের কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হলো সৌদি আরবকে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবের সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। এর শুরুটা হয়েছিল সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড ঘিরে। বাইডেনের আমলে সৌদি আরব তাদের পশ্চিমা মিত্র হিসেবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে চীন ও রাশিয়ার দিকে ধাবিত হয়। ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা চলছে। নিজের প্রথম মেয়াদেও প্রথম বিদেশ সফরে সৌদি আরবে এসেছিলেন ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে শপথ নেয়ার 2 দিনের মধ্যেই সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেন তিনি। এরপরই চলতি বছর যুক্তরাষ্ট্রের $600 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দেয় সৌদি সরকার। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মিত্র হওয়ায় পশ্চিমাদের মতো ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কড়া অবস্থান নিতে দেখা যায়নি রিয়াদকে। সব দিক বিবেচনা করেই কৌশলগতভাবে সৌদি আরবকে বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ঘনিষ্ঠতা দুই দেশের ব্যবসায়িক স্বার্থ হাসিলেও সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। এবার এক সরকারি কর্মকর্তাকে বরখাস্ত করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের হাতে যাবতীয় ক্ষমতা কুক্ষিগত করতেই এমন পদক্ষেপ বলে ধারণা গণমাধ্যমের। এর মধ্যেই মার্কিন করদাতাদের ব্যক্তিগত এবং গোপন তথ্য ভাণ্ডারের প্রবেশাধিকার চাচ্ছেন ইলন মাস্কের পরিচালিত প্রতিষ্ঠান ডোগে বলে জানান এক সংশ্লিষ্ট কর্মকর্তা। এদিকে ক্ষমতায় এসেই একের পর এক কর্মকর্তাকে বরখাস্ত করার প্রতিবাদে ট্রাম্প এবং ইলন মাস্কের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন ওয়াশিংটনের বাসিন্দারা। ক্ষমতায় এসেই আগামী 4 বছরের যাত্রা সুগম করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেন শাসনামলে তার বিরুদ্ধে মামলা লড়া বিচারকদের থেকে শুরু করে অগণিত প্রশাসনিক কর্মকর্তাকে বরখাস্ত করেছেন তিনি। এরই ধারাবাহিকতা এবার সরকারি নৈতিকতা পর্যবেক্ষণ সংস্থার প্রধান হ্যাম্পটন ডেলিঙ্গারকে বরখাস্ত করতে সুপ্রিম কোর্টে আপিল করেছেন ট্রাম্প।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলে এটি সুপ্রিম কোর্টে তাদের প্রথম মামলা। চলতি মাসের ৬ তারিখে কোনো ধরনের অভিযোগ ছাড়াই তাকে বরখাস্তের ইমেইল পাঠানো হয় ট্রাম্পের দফতর থেকে। দ্বিতীয় মেয়াদের শাসনামলে যে কোনো ধরনের সমালোচনা এড়াতেই একে একে কর্মকর্তাদের ট্রাম্প বরখাস্ত করছেন বলে ধারণা করছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে ট্রাম্পের প্রতিষ্ঠিত ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এথিক্স ডোগের বিরুদ্ধে মামলা চলাকালীন অবস্থাতেই দেশটির করদাতাদের সংবেদনশীল তথ্য ভাণ্ডারের প্রবেশাধিকার চাইছেন বিভাগটির প্রধান ইলন মাস্ক। গ্যাভিন ক্লিগার নামের এক কর্মকর্তাকে শীঘ্রই প্রবেশাধিকার দেয়া হবে বলে গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন এক সংশ্লিষ্ট কর্মকর্তা। তার দেয়া তথ্য মতে প্রবেশাধিকার পাওয়া মাত্রই 120 দিনের জন্য রাজস্ব দপ্তরে যাওয়া আসার সুযোগ করে দেয়া হবে তাকে। হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি সিএনএনকে জানান, মার্কিন প্রশাসন গোড়া থেকে জালিয়াতি এবং দুর্নীতিকে উপড়ে ফেলার জন্য সব ধরনের তথ্য ভাণ্ডারে তাদের সরাসরি প্রবেশাধিকার প্রয়োজন। তবে বিভিন্ন খাতে ট্রাম্পের আনা একের পর এক পরিবর্তনকে মোটেও সুনজরে দেখছেন না দেশটির বাসিন্দারা। বিশেষ করে হাজার হাজার মানুষের চাকরিচ্যুতি বিপাকে ফেলেছে তাদের ধারণা ডোগে এবং ইলন মাস্ককে অপ্রয়োজনে অতিরিক্ত ক্ষমতা দিয়ে বসেছেন ট্রাম্প। আন্দোলনকারীদের দাবি, ক্ষমতা হাতে পেয়ে পরিণতির তোয়াক্কা না করেই বড় বড় সিদ্ধান্ত নিয়ে যাচ্ছেন মাস্ক, যা দেশটির নাগরিকদের ভোগান্তিতে ফেলছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ বসতি নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। এরই মধ্যে এসব অবৈধ আবাসন ইউনিট নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলি ওয়াচডগ পিস নাওয়ের তথ্য মতে নতুন আবাসন তৈরির ফলে ওই অঞ্চলে ইহুদি বাসিন্দাদের সংখ্যা প্রায় 40% বৃদ্ধি পাবে। দশকের পর দশক ধরে ফিলিস্তিনিদের ভূমি দখল করে চলেছে ইসরায়েল। 2024 সালে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের ভূমি দখলকে অবৈধ ঘোষণা করার পাশাপাশি পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিদ্যমান বসতি খালি করার নির্দেশ দেয়। এসবের তোয়াক্কা না করে অবৈধ বসতি স্থাপন অব্যাহত রেখেছে ইসরায়েল। নতুন করে অধিকৃত পশ্চিম তীরে প্রায় 1000 অবৈধ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা করছে ইসরায়েল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির ওয়াচডগ পিস নাও। সংস্থাটির তথ্য মতে পশ্চিম তীরে বেথলেহেমের দক্ষিণে অবস্থিত কৌশলগত এলাকা ইফরাত বসতিতে এই নতুন আবাসন ইউনিটগুলো নির্মাণের জন্য একটি দরপত্র জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। সংস্থাটি বলছে, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে অঞ্চলটিতে তাদের অবৈধ বসতি 40% বাড়বে। নতুন করে আবাসন ইউনিট স্থাপনের ফলে বেথলেহেমের উন্নয়ন আরও বাধাগ্রস্ত হবে। বসতি স্থাপন পরিকল্পনার পর্যবেক্ষণ শাখার প্রধান হাগিত ওফরান জানান, নির্মাণ সংক্রান্ত চুক্তিটি অনুমোদন শেষে কাজ শুরু হবে। এতে সময় লাগতে পারে অন্তত আরও 1 বছর। পশ্চিম তীরে প্রায় 30 লাখ ফিলিস্তিনির বসতি রয়েছে। তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর এখানে ইহুদিরা বসবাস শুরু করে। বর্তমানে 5 লাখের বেশি অবৈধ ইহুদি বাস করছে অঞ্চলটিতে। রাইসা জান্নাত, সময় সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সবচেয়ে বেশি অনুসারী ধনকুবের ইলন মাস্কের। এরপরই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি এ তালিকা প্রকাশ করেছে ফোর্বস। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় এক্স। রাজনীতিবিদ থেকে শুরু করে ধনকুবের, ক্রীড়া ও বিনোদন জগতের তারকার সবারই অ্যাকাউন্টের দেখা মেলে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নিজেদের মনোভাব, স্মৃতি ও যে কোনো বিষয়ে মতামত প্রকাশ করেন তারা। তাদেরকে অনুসরণ করেন কোটি কোটি ভক্ত ও ব্যবহারকারী। সম্প্রতি ফোর্বসের তালিকায় উঠে এসেছে সেরা 10 জনের নাম, যাদের অনুসারীর সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে সব থেকে বেশি। এ তালিকায় প্রথমে আছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক, বিশ্বের অন্যতম ধনকুবের ইলন মাস্কের নাম। এক্সে বেশ সরব তিনি। ফোর্বস অনুযায়ী 2024 সালের নভেম্বর 25 পর্যন্ত তার অনুসারীর সংখ্যা 20,59 লাখ। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যার এক্সে অনুসারীর সংখ্যা 13,11 লাখ, ও তৃতীয় স্থানে রয়েছেন পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। ফোর্বসের হিসাবে 2023 সালের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় ছিলেন তিনি। রোনালদোর এক্সে অনুসারীর সংখ্যা 11,39 লাখ। এ তালিকায় আরও রয়েছেন পপ তারকা জাস্টিন বিবার, সঙ্গীত ও অভিনয় শিল্পী রিয়ানা ও মার্কিন পপ তারকা কেটি পেরির নাম। কোটি কোটি অনুসারীরা তাদেরকে এক্সে অনুসরণ করেন। এছাড়াও সপ্তম স্থানে রয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম, যার অনুসারীর সংখ্যা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বলে তথ্য ফোর্বসের।
এদিকে 9,51,00,000 অনুসারী নিয়ে এ তালিকায় নবম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফোর্বসের প্রকাশিত এ তালিকায় সর্বশেষ 10ম স্থানে রয়েছেন পপ তারকা টেইলর সুইফট। অর্জিতা সোহেজিন, সময় সংবাদ। দুবাইয়ে শুরু হয়েছে 30তম গার্ল ফুড মেলা। 5 দিন ব্যাপী এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ সহ 130টি দেশ। তবে ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও এবারও মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের জন্য পর্যাপ্ত জায়গা বরাদ্দ পাওয়া যায়নি। বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। দেশ বিদেশের হরেক রকম খাবারের পসরা নিয়ে দুবাইয়ে শুরু হয়েছে 30তম গার্ল ফুড মেলা। বিশ্বের প্রায় 130টি দেশের 5,500-এর বেশি খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বিপণন প্রতিষ্ঠান অংশ নিয়েছে এই মেলায়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর আয়োজনে ও বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবারের মেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে 41টি প্রতিষ্ঠান। 5 দিন ব্যাপী আসরের প্রথম দিনেই প্রচুর দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা গেছে। 2014 সাল থেকে এই মেলায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। এই প্রতিষ্ঠানটি ছাড়াও বাংলাদেশের আরও স্বনামধন্য 40টি প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করেছে। প্রতি বছর এই মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি পেলেও বৃদ্ধি পাচ্ছে না বরাদ্দকৃত জায়গা। মাত্র 320 মিটার জায়গার মধ্যে বাংলাদেশের 41টি প্রতিষ্ঠানকে গাদাগাদি করে ঠাঁই নিতে হয়েছে এবারও। এবছরে আমরা আমাদের যে সমস্ত পণ্য রয়েছে তার পাশাপাশি আমরা রাস্ক, যেটি আমরা প্রিমিয়াম কোয়ালিটির, এবং আমরা মনে করি যে এই রাস্ক নতুনত্ব নিয়ে এসেছে। এই আসরে ক্রেতা ও দর্শনার্থীদের পাশাপাশি নতুন পণ্য সম্পর্কে জানতে মেলায় হাজির হয়েছে বিভিন্ন পরিবেশক প্রতিষ্ঠান। এতে করে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ পাচ্ছে উৎপাদক প্রতিষ্ঠানগুলো। খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাতকরণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলেছে এই মেলায়। গার্ল ফুড, এলিট ফুডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেলা। আমরা এই মেলাটি অত্যন্ত সফলতার সাথে প্রতি বছর করি। গত বছর আমরা হিউজ পরিমাণ অর্ডার পেয়েছি। এবারও আমরা আশাবাদী এর চেয়ে মিনিমাম 20 to 30% আমরা গ্রোথ পাবো বলে আমরা আশা করি। এইটা আমাদের জন্য এখন একটা এমন হয়ে গেছে, গার্ল ফুডটা না হলে যেন মানে এক্সপোর্ট ব্যবসায়ী হবে না। বাংলাদেশি প্যাভিলিয়ন পরিদর্শন শেষে বিশ্ববাজারে দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে পরিকল্পনা তুলে ধরেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর শীর্ষ কর্মকর্তা। বাংলাদেশ প্যাভিলিয়নটাকে একটা নতুন আঙ্গিকে, নতুন পরিসরে সামনের দিনগুলোতে উপস্থাপন করা, অন্তত 500 স্কয়ার মিটারের একটা স্পেস নিয়ে আমরা আরও অধিকতর কোম্পানিগুলোকে সংযুক্ত করব এবং প্যাভিলিয়নকে অন্যভাবে সাজানোর চিন্তাভাবনা করছি। দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 5 দিন ব্যাপী গার্ল ফুড মেলার পর্দা নামবে আগামী 21শে ফেব্রুয়ারি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মূল আসরে মাঠে নামার আগেই ধাক্কা খেল বাংলাদেশ। একমাত্র আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে 7 উইকেটে হারল শান্তর দল। টস জিতে ব্যাটিংয়ের শুরুটাই ভালো ছিল না শান্ত বাহিনীর। ব্যক্তিগত 6 রানে আউট হন তানজিদ তামিম। অধিনায়কও পারেননি রানে ফিরতে। শান্তর উইলো থেকে আসে মাত্র 12 রান। তবে ইনজুরি সংখ্যা উড়িয়ে ভালো শুরু করেন সৌম্য সরকার। পরে তিনি ফিরলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। হৃদয়, মুশফিক, জাকেররা পারেননি ইনিংস বড় করতে। দলীয় সর্বোচ্চ 44 রান আসে মিরাজের ব্যাট থেকে। শেষ দিকে তানজিম সাকিবের 30 ও নাসুম আহমেদের 15 রানে দলীয় 200 রানের গণ্ডি পার করে বাংলাদেশ। 38 ওভারে 202 রানে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে ছিল পাকিস্তান শাহিনস। দ্রুতই 3 উইকেট তুলে নেন নাহিদ, মিরাজ এবং তানজিম সাকিব। কিন্তু এরপর মুবাশির খান এবং মোহাম্মদ হারিসের ব্যাটে সহজ জয় তুলে নেয় শাহিনস। দেশের ক্রিকেটের গতিপথ ঠিক করা, ঘরোয়া ক্রিকেট নিয়ে নিজেদের ভাবনা, বিপিএলের ভবিষ্যৎ সহ সার্বিক বিষয়ে সাবেক অধিনায়কদের সঙ্গে মিরপুরে বৈঠক করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ব্যতিক্রমী এমন আয়োজনে সাবেকরাও কথা বলেছেন খোলামেলা। জানিয়েছেন বিসিবির কাছে নিজেদের চাওয়া। বোর্ডও প্রতিশ্রুতি দিয়েছে তাদের পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করার। নান্নু, বাশার, নাফিস, আকরাম, লিপু, আশরাফুল, রাজিন কিংবা বিসিবির সভাপতি ফারুক আহমেদ নিজেও এক ফ্রেমে বাংলার আবেগ ভালোবাসার সাবেক অধিনায়করা ছিলেন দেশকে নেতৃত্ব দেওয়া মুমিনুল, লিটনরাও। যারা সশরীরে থাকতে পারেননি তাদের অনেকেই যুক্ত হয়েছিলেন অনলাইনে। ব্যক্তিগত ব্যস্ততায় ছিলেন না খালেদ মাহমুদ সুজন আর তামিম ইকবালও।
বলতেই পারেন হঠাৎ করে কেন সব ক্যাপ্টেনদের এভাবে তলব, উদ্দেশ্য স্পষ্ট, নিজেদের অভিজ্ঞতা শেয়ার, ঘরোয়া আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে সাবেক অধিনায়কদের ভাবনা জানতে চাওয়া। আমাদের ফর্মার ক্যাপ্টেন্সদের ডেকেছিলাম, সব ফর্মার ক্যাপ্টেন্স তাদের মতামত দিয়েছে এবং এর মধ্যে অত্যন্ত চমৎকার কিছু সাজেশন এসছে, সেগুলো আমরা বিবেচনায় নিয়ে আমাদের আগামীতে যাতে আমরা কাজে লাগাতে পারি সেই চেষ্টা করব। বাংলাদেশের ক্যাপ্টেনরা তারা যে বিভিন্ন সময় যেমন বাংলাদেশকে তাদের যোগ্য নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে গিয়েছেন, তারা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন এবং মিটিংটা খুবই ফ্রুটফুল ছিল। বিপিএল এবং অন্যান্য ঘরোয়া টুর্নামেন্ট আরও কীভাবে ইমপ্রুভ করা যায়, এটার কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারে কথা বলেছেন। সবশেষ বিপিএল নিয়ে সমালোচনা কম শুনতে হয়নি বিসিবিকে, তাই তো এই টুর্নামেন্ট কিভাবে আরো জমজমাট আর বিতর্কমুক্ত করা যায় সাবেক ক্যাপ্টেনরা দিয়েছেন সেই পরামর্শ। কথা বলেছেন বিসিবির ক্যালেন্ডার নিয়েও। বিপিএলটা আগামীতে যেন আর ভালো ফ্র্যাঞ্চাইজি আসে এবং ভালো টুর্নামেন্ট কিভাবে হবে, ভালো প্লেয়াররা, ফরেন প্লেয়াররা কীভাবে আসবে, ভালো ভালো প্লেয়াররা আমরা কখন পাবো ওই হিসেবে আমরা কথা বলা হয়েছে। কখন কিভাবে শুরু করলে আর কি আমরা প্রপার এনসিএলটা ইউজ করতে পারবো, ইউটিলাইজ করতে পারবো সময়টাকে, এবং এনসিএল টি20 কখন আমরা ইউটিলাইজ করবো। এবারই শেষ নয়, ভবিষ্যতে নিয়মিত নানা ইস্যুতে সাবেক অধিনায়কদের পরামর্শ নেওয়া এবং তা বাস্তবায়নের অঙ্গীকার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুতেই ভারতের মুখোমুখি হওয়াটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য, তবে দলের মধ্যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই। মাঠে এখন তার প্রতিফলন দেখা গেলেই 16 কলা পূর্ণ হবে বলে মনে করেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। আইসিসি ইভেন্টে টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্স ভালো না হলেও অধিনায়কের শিরোপা জয়ের কথায় বিশ্বাস রাখতে চান ক্রিক অপস চেয়ারম্যান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান ম্যাচের চেয়েও নাকি বেশি উত্তাপ ছড়াচ্ছে বাংলাদেশ ভারত ম্যাচ। দেশ দুটোর সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন, ক্রিকেট মাঠে অতীতের নানা ঘটনা আগুনে ঘি ঢালছে আরো বেশি। তবে মাঠের খেলোয়াড়রা চিরদিনই দূরে থাকতে চান এসব আলোচনা থেকে। মাঠের ক্রিকেটটাই গুরুত্ব পায় সেখানে। কিন্তু ক্রিকেটাররা যতই দূরে থাকুক না কেন, আলোচনা তো আর থেমে থাকে না। তাই তো বিসিবি পরিচালকও মনে করেন ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু চ্যালেঞ্জিং হবে টাইগারদের জন্য। তবে মহা গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে নিজেদের ব্যাকফুটে দেখতে চান না নাজমুল আবেদিন ফাহিম। জানালেন দলের আত্মবিশ্বাস তুঙ্গে, জয়ের তাড়না সবার মাঝে, মাঠে এখন তার প্রতিফলন দেখার অপেক্ষা। খুবই চ্যালেঞ্জিং হবে এই কারণে বাংলাদেশ দলটা কিন্তু খুব ইতিবাচক একটা মানসিকতা নিয়ে গেছে এবার, যেন ভালো ক্রিকেট খেলতে পারে, শুধু ভালো ক্রিকেট না জিততে যেন পারে সেজন্য। তো প্রথমেই ভারতের মুখোমুখি হওয়াটা ডেফিনেটলি চ্যালেঞ্জের ব্যাপারটা থাকবেই, কারণ ওরা খুব ভালো খেলছে, ভালো দল। তারপর আমার মনে হয় যে আমাদের দলের মধ্যে আমরা যথেষ্ট বিশ্বাস দেখেছি, তারা একটু নতুন ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর চেষ্টা করছে। পাশাপাশি আমাদের বোলিংটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট আস্থা আছে। আমরা মনে করি আমাদের বোলিং অ্যাটাকটা বিশ্বমানের। সো ব্যাটারদের দেখছি কিন্তু রিসেন্টলি ভালো ব্যাটিং করছে। তো সব কিছু মিলিয়ে বোধ আমাদেরও যথেষ্ট কারণ আছে বিশ্বাস করার যে আমরা খুব সহজ একটা প্রতিপক্ষ হব না। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আনুষ্ঠানিকভাবে এক নতুন দিগন্তের দিকে হাঁটতে যাচ্ছে বাংলাদেশ। সাকিব তামিমের মতো দুই মহাতারকাকে বাদ দিয়ে দল সাজানো যার প্রাথমিক ধাপ। বিসিবি কর্তার বিশ্বাস, স্কোয়াডে অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশেল হয়েছে, এটাই এগিয়ে রাখবে লাল সবুজকে। একটা দলে কিন্তু কম্বিনেশনটা ভালো করার জন্য বিভিন্ন ধরনের খেলোয়াড় দরকার। আমাদের এখানে সেই কম্বিনেশনটা কিন্তু আছে। একটা সময় আমাদের ডিফেন্সিভ মাইন্ডসেটের খেলোয়াড়ের সংখ্যা বেশি ছিল, আস্তে আস্তে সেখানে কিন্তু পরিবর্তন এসছে এবং এই ব্লেন্ডটা বোধহয় আমাদেরকে আরেকটা লেভেলে নিয়ে যেতে পারে। বাট অফকোর্স এখন খেলা হলে আমরা বুঝতে পারবো আসলে আমরা সত্যি আমরা যে এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলছি সেটা পূরণ করতে পারছি কিনা। বাট আমি আশাবাদী যে আমরা ভালো খেলবো। অধিনায়ক যাওয়ার আগে বলে গেছেন শিরোপা জিততে চায় বাংলাদেশ। দলের সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নিলে কথাটায় সাহস না বোকামি প্রকাশ পেল জানতে চাওয়া হয়েছিল বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের কাছে। তিনি উত্তরটা দিলেন একটু আলাদাভাবে। চ্যাম্পিয়ন হতে পারবো কিনা আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, কোনো ব্যাপারে নিশ্চয়তা নেই, কিন্তু অনেক দূর যাওয়ার মতো শক্তি দলটার আছে। বাট একেবারে যে যাবেই সে নিশ্চয়তাও দেওয়া যায় না। কিন্তু একটা সময় ছিল যখন আমরা বলতাম যে না ভালো খেলতে পারলে হলো, হয়তো আমরা যেতে পারবো। বাট আমার মনে হয় সেই কাজ থেকে বোধহয় একটু বেরিয়ে এসেছি আমরা, আর একটু শক্ত করে আমরা এখন বলতে পারবো যে না আমরা আরো শক্ত করে করবো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এবারে বিপিএলে টিকিট বিক্রি বাবদ 13 কোটি 25 লাখ টাকা আয় করেছে বিসিবি, জানিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। গেল 10 আসরের তুলনায় এবার এক আসরেই এত বেশি অর্থ আয়ের পেছনে টিকিট ডিজিটালাইজেশন করাকে বড় কারণ হিসেবে দেখছেন সভাপতি। ফ্র্যাঞ্চাইজিগুলোকেও সুখবরও দিয়েছেন বোর্ড প্রধান।
বিপিএল এর 7 ফ্র্যাঞ্চাইজিকে এবার লভ্যাংশ শেয়ার করবে বিসিবি। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো ফলাফল নিয়েও আশাবাদী ফারুক। বিপিএল এর 11তম আসর মাঠের পারফরমেন্সের চেয়ে নানা বিতর্ক আর সমালোচনায় ছিল ভরপুর। টিকিট না পেয়ে সমর্থকদের ভাঙচুর, ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে রাজশাহীর ৯-৬, বিসিবির অপেশাদার আচরণ ফুটে ওঠে ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই। তবে নানা সমালোচনার ভিড়ে ইতিবাচক খবরও আছে। দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে সাবেক অধিনায়কদের সঙ্গে সভায় বসেছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সভা শেষেই দিলেন সুখবর। বিপিএল এর এ আসরের ভুলভ্রান্তিগুলো মেনে নিয়েছেন সভাপতিও। জানালেন এবারের বিপিএল এর টিকিট বিক্রি বাবদ বোর্ডের আয় হয়েছে 13,25,00,000 টাকা। গেল 10 আসরে বিসিবির টিকিট বিক্রি থেকে এসেছিল 15 কোটি টাকা। এবার এক আসরেই তার কাছাকাছি অর্থ আয় করেছে বোর্ড। আমরা এবার অবিশ্বাস্য রকম মানে সাকসেসফুলি টিকিট সেল করেছি। এটা বিরাট কারণ ছিল আমরা ডিজিটাল প্ল্যাটফর্মে গেছি। পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছি। টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি বছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। সেটা একটা বিরাট মাইল ফলক। লভ্যাংশ শেয়ার নিয়ে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবিও পূরণ করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি। সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর। আমরা কিছুটা যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না। তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভালো পারফরমেন্স নিয়ে আশাবাদী বোর্ড সভাপতি। সিরিয়াসনেস অবশ্যই থাকবে, বাট খেলাটা এনজয় করতে হবে, তাইলে কিন্তু রেজাল্ট অন্যরকম হবে। আমি আশা করি, আমি সবসময় বিশ্বাস করি ভালো খেলাটা জরুরি, আর জয় পরাজয় তো ডেফিনেটলি একটা স্মল মার্জিন আসে। বাংলাদেশ দল নিয়ে অতিমাত্রায় সমালোচনা নয়, বরং সমর্থন চাইলেন ফারুক। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানে, জানিয়ে রোমাঞ্চিত দেশটির সাধারণ সমর্থকরা। পিসিবি সফল একটা টুর্নামেন্ট উপহার দেবে বলেও তাদের প্রত্যাশা। মেগা ইভেন্ট সামনে রেখে জমে উঠেছে জার্সি কেনাবেচা। চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন চাঙা করবে দেশটির অর্থনীতিকে। অনেকেই বলেন খেলা হলেও ভারতীয়রা ক্রিকেটকে উপাসনা করেন। ক্রিকেট নিয়ে তাদের উন্মাদনাও ভিন্ন মাত্রার। বিশ্বের যে কোনো অঞ্চলের চেয়ে ক্রিকেট নিয়ে মাতামাতিটাও দক্ষিণ এশিয়ায় একটু বেশি হয়। অবশ্যই ক্রিকেট নিয়ে পাকিস্তানেও উন্মাদনা কোনো অংশে কম নয়। দেশটি থেকে উঠে এসেছে অনেক কিংবদন্তি ক্রিকেটার। অনেকে বলে থাকেন পাকিস্তানের অলিগলিতেও দেখা মেলে প্রতিভাবান ক্রিকেটারদের। সেই পাকিস্তান এবার ভিন্ন এক রোমাঞ্চের সাক্ষী হতে যাচ্ছে। প্রায় 3 দশক পর আইসিসির কোনো ইভেন্ট অনুষ্ঠিত হবে দেশটিতে। পাকিস্তানের একটা প্রজন্ম বেড়ে উঠেছে দেশটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ না দেখে। তাদের জন্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে বসে দেখা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। ভারত খেলতে না গেলেও করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, পেশোয়ার ক্রিকেট জ্বরে কাঁপছে। সমর্থকরা প্রিয় দলের জার্সি সংগ্রহ করাও শুরু করে দিয়েছেন। মাত্র 1 দিনের অপেক্ষা, এরপরে বহুল প্রতীক্ষিত টুর্নামেন্টটি মাঠে গড়াবে। আইসিসির এই মেগা ইভেন্ট ঘিরে রোমাঞ্চিত সাধারণ পাকিস্তানিরাও। আমাদের দেশে এত বড় একটা টুর্নামেন্ট হতে যাচ্ছে, এ নিয়ে আমি রোমাঞ্চিত। আমার প্রার্থনা থাকবে সফলভাবে আয়োজন হবে এই টুর্নামেন্ট। পাকিস্তানের ক্রিকেট ভক্তদের জন্য এটা দারুণ একটা উপলক্ষ। ভারত পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। এই সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই না। তারা এখানে খেলতে আসলে সমর্থকদের মাঝে অন্যরকম আবেগ কাজ করত। পাকিস্তানে তারা খেলতে আসলে দুদেশের সম্পর্কের উন্নয়ন হতো। পাকিস্তানের ক্রিকেট সমর্থকরা দারুণ রোমাঞ্চিত। এই টুর্নামেন্টের ম্যাচ দেখতে অনেকেই দেশের বাইরে থেকেও আসছে। প্রতিবেশী হিসেবে পাকিস্তানে এসে ভারতের ক্রিকেট ম্যাচ খেলা উচিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানের অর্থনীতিতেও রাখতে যাচ্ছে বড় ভূমিকা। দীর্ঘদিন ধরেই অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে যাচ্ছে দেশটি। স্থানীয়দের প্রত্যাশা মেগা ইভেন্টের আয়োজন চাঙা করবে দেশটিকে। আয়োজক পিসিবি স্টেডিয়াম সংস্কারে এরই মধ্যে খরচ করেছে 1800 কোটির পাকিস্তানি রুপি। শেষ হয়েছে সব ধরনের কাজ, এখন শুধু মাঠে বল গড়ানোর অপেক্ষা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। সব রেকর্ড ভেঙে মাত্র 1 মিনিটে বিক্রি হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত পাকিস্তান ম্যাচের সব টিকিট।
রোববার দ্বিতীয় দফায় আলোচিত এই ম্যাচের জন্য বাড়তি টিকিট বাজারে ছাড়ে আইসিসি। এদিকে ভারত পাকিস্তানের এই ম্যাচকে ওভার হাইপড বলেছেন টিম ইন্ডিয়ার সাবেক স্পিনার হরভজন সিং। তার মতে একতরফা হতে যাওয়া এই ম্যাচে ভারতের কাছে পাত্তাই পাবে না পাকিস্তান। যে কোনো ইভেন্টে ভারত পাকিস্তান ম্যাচ মানেই হটকেক। এই ম্যাচ ঘিরে দেখা দেয় তুমুল উত্তেজনা। স্টেডিয়ামে বসে দু দলের মহারণ দেখতে মুখিয়ে থাকেন সমর্থকরা। তাই তো এই ম্যাচের টিকিটের চাহিদা সবসময় আকাশচুম্বী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে আবারও মুখোমুখি হচ্ছে বিশ্ব ক্রিকেটের দুই পরাশক্তি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আকর্ষণীয় এই ম্যাচের টিকিট নিয়ে এরই মধ্যে সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে গেছে। প্রথম দফায় গেল 3 ফেব্রুয়ারি ম্যাচটির টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় সব। টিকিট কিনতে না পেরে হতাশ হন অনেক সমর্থক। দর্শকদের চাহিদার কথা বিবেচনায় রেখে রোববার অতিরিক্ত কিছু টিকিট বাজারে ছাড়ে আইসিসি। তবে এবার আগের রেকর্ড ভেঙে মাত্র 1 মিনিটে শেষ হয় সব টিকিট। এ থেকে বোঝা যায় ম্যাচটা নিয়ে কতটা আগ্রহ সমর্থকদের। এদিকে এই ম্যাচের টিকিট নিয়ে সমর্থকরা বেশি মাতামাতি করছেন বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক স্পিনার হরভজন সিং। এই ক্রিকেটার জানান, ভারত পাকিস্তানের ম্যাচটি হবে একতরফা, যেখানে বিরাট রোহিতদের সামনে পাত্তাই পাবে না চ্যাম্পিয়ন্স ট্রফির বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। ভারতকে এগিয়ে রাখার জন্য পাকিস্তানের সাম্প্রতিক পারফরম্যান্স তুলনা করেছেন হরভজন। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে ট্রাই নেশন সিরিজে নিজেদের মাটিতে হেরেছে পাকিস্তান। অন্যদিকে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে ম্যান ইন ব্লু। ভারত কি টিম পাকি হুই লাগ রহি হ্যায়। দর্শকদের মাতামাতিতে টিকিটের দাম অনেক বেড়েছে, তবে তারা যেমন প্রত্যাশা করছে মাঠের লড়াই তেমন হবে না। এটি একটি ওভারহাইপড ও একতরফা ম্যাচ হবে। দু দলের শক্তির কথা বিবেচনা করুন। পাকিস্তান নিজেদের মাটিতে সিরিজ হেরেছে। বাবর রিজওয়ান বাদ দিলে তাদের দলে তেমন কোনো ভালো ক্রিকেটার নেই। বোলিং লাইন আপও ভালো না। অন্যদিকে ভারত অনেক শক্তিশালী ও ব্যালেন্স টিম। শুধু সাম্প্রতিক পারফরমেন্স নয়, ভারতের বিপক্ষে পাকিস্তানের ক্রিকেটারদের অতীত পরিসংখ্যানও ভালো নয় বলে মন্তব্য করেন হরভজন সিং। আগামী 23 ফেব্রুয়ারি দুবাই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ভারত পাকিস্তান ম্যাচ। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। তিস্তা বাঁচাতে নদীর বুকে লাখো মানুষের ঢল। পানি না দিলেও জনগণের শত্রু হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত, বলছে বিএনপি। নির্বাচন ছাড়া নেই সমাধান, দেশেও ফিরবে না শান্তি। ভোগান্তি কমাতে অনলাইনে এফআইআর দায়েরের নির্দেশ প্রধান উপদেষ্টার। স্বাগত জানালেও আইন পরিবর্তনের পরামর্শ সাবেক পুলিশ প্রধানদের। হয়রানি বাড়ার শঙ্কা মাঠ কর্মকর্তাদের। যদি ইলেকট্রিক বাস যদি নামে তাহলে এই যে লক্কর বাস যেগুলো আছে সেগুলো সম্পূর্ণ কমে যাবে। ডিজেলের গন্ধটা আসবে না, তারাও বাস আসতে যাবে যারা বাসে উঠতে পারে না। বিশ্বে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়লেও উল্টো চিত্র বাংলাদেশে। অতিরিক্ত নিবন্ধন ফি নিরুৎসাহিত করছে ক্রেতাকে, নেই পর্যাপ্ত চার্জিং স্টেশন। নীতিমালায় পরিবর্তন আনার পরামর্শ। এবং রোহিঙ্গা ক্যাম্পে 4G সেবা দিতে চায় টেলিটক। প্রায় 50 কোটি টাকার প্রকল্প চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়। শুধু নেটওয়ার্ক স্থাপন নয়, সিম বিক্রির অনুমতি চেয়ে আবেদন। এই ছিল ভোরের সময়। সঙ্গে থাকুন সময়।